নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী শুরু করছি স্ট্রেট কাট। শুরুতেই একটা বিক্ষোভের ছবি দেখাবো। দুর্নীতির অভিযোগ, তার জন্য বিক্ষোভ নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার প্রতিবাদও নয়, শুধু মোমবাতি হাতে শান্তিপূর্ণ অবস্থান, শান্তির আহ্বান। अभी तो कश्मीर तरक्की की तरफ जा रहा है। अभी आप यहाँ देख सकते हैं इस साल कितने टूरिस्ट यहाँ आए हैं और यहाँ खुशहाली का माहौल पैदा हुआ है। और मैं सबसे गुजारिश करता हूँ, खासकर उन नौजवानों को मैं गुजारिश करता हूँ कि वो जो दहशतगर्दी का रास्ता है वो तर्क करके अमन का रास्ता चुन ले। শ্রীনগরে মোমবাতি হাতে প্রতিবাদ, দৃশ্যটা নতুন। কাশ্মীরে এতদিন যাদের প্রতিবাদ জানাতে দেখেছি, এরা তাদের থেকে আলাদা। এরাও মুসলিম, কিন্তু বিচ্ছিন্নতাবাদে বিশ্বাসী নন। এরা শান্তি চান। এরা চান হিন্দু পণ্ডিতরাও কাশ্মীরে থাকুক, ব্যবসা বাণিজ্য হোক, পর্যটক আসুক, পর্যটন আরও বেশি করে হোক। এবার আরেকটা ভিডিও দেখুন। সোপিয়ানের ছোটিপোরা গ্রামের ছবি। সেই গ্রাম জঙ্গিদের গুলিতে মারা গেছেন সেখানে এক পণ্ডিত। তার শেষ যাত্রায় সঙ্গী হয়েছে গোটা গ্রাম, সকলেই মুসলিম। ভারতের অন্য প্রদেশে এই ধরনের ছবি কিন্তু বিরল নয়। রাজনীতিক বা ধর্মগুরুরা উস্কানি না দিলে মানুষ মিলেমিশেই থাকেন, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়ান। দেশের সব হিন্দু ও মুসলিম পরস্পরের বিরোধী হলে দেশটা কিন্তু আজকের দিনে টিকত না। কাশ্মীরের সোপিয়ান গ্রামের এই ছবি তিনটে বার্তা দিল। প্রথম বার্তা, কাশ্মীরও দেশের বাইরে নয়। পণ্ডিত হত্যার মতো জঘন্য অপরাধের সমর্থন মুসলিমরা করেন না কাশ্মীরের। দ্বিতীয় বার্তা, জঙ্গিরা যতই টার্গেট কিলিং করুক, আম কাশ্মীরি আর তাদের সমর্থন করেন না। জঙ্গিরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই শেষ যাত্রার ছবি নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানকেও একটা বার্তা দিল। এটাই তৃতীয় বার্তা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি জেনেভায় রাষ্ট্রপুঞ্জের বিশ্ব মানবাধিকার কমিশনেও পৌঁছলো। রাষ্ট্রপুঞ্জও বুঝলো কাশ্মীরে আসল দমনপীড়ন কারা করছে, নিরীহ মানুষকে কারা হত্যা করছে। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে এই ফুটেজ পৌঁছে গেছে। বিশ্বের রাষ্ট্রনায়করা বুঝলেন কাশ্মীরিরা সবাই ধর্ম নিরপেক্ষ, সহিষ্ণু, যা আমাদের ভারতের সংবিধানের শর্ত, ভারতের সামাজিক স্পিরিট। প্রমাণ হয়ে গেল কাশ্মীর কোন দেশের অংশ। একটা শেষ যাত্রার ছবি সব প্রশ্নে পূর্ণচ্ছেদ টেনে দিল। এরপরেও কিন্তু জঙ্গিরা পণ্ডিতদের নিশানা করবে, ৯ দশকের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আম কাশ্মীরি কিন্তু তাদের সমর্থন করবে না, কারণ কাশ্মীর বদলে গেছে। সোপিয়ানের আপেল বাগানে বন্দুকের গুলি কিন্তু আসলে লক্ষ্যভ্রষ্টই হয়েছে। হ্যাঁ, একজন পণ্ডিতকে অবশ্যই হত্যা করতে পেরেছে জঙ্গিরা, কিন্তু যার আশায় ট্রিগার টেপা, সেটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কয়েকজন মানুষ স্লোগান দিচ্ছেন মিছিলে। স্লোগানটার কথাগুলো বুঝতে না পারলে বুঝিয়ে দিচ্ছি। নিরীহ মানুষের হত্যা নামঞ্জুর। হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টানদের মধ্যে কোনো শত্রুতা নেই। সোপিয়ানের ছোটিপোরা গ্রামের মুসলিমরা অন্তত পণ্ডিত হত্যাকে সমর্থন করেন না। তারা চান পণ্ডিতরাও কাশ্মীরে থাকুন। এ তো সুফি সমাজের কথা। পণ্ডিত সমাজের বক্তব্য কি, তার জন্য আরেকটা ছবি দেখুন। শ্রীনগরের লাল চকে সেই বিখ্যাত ঘড়ি ঘরের নিচে বিক্ষোভ। এই ঘড়ি ঘরে একসময় আজাদ কাশ্মীরের পতাকা তুলে দিয়েছিলেন ইয়াসিন মালিক। এই ঘড়ি ঘরে মাত্র ৩ বছর আগেও প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে তেরঙ্গা উত্তোলন করা যেত না। এই ঘড়ি ঘরের সামনে দাঁড়িয়ে হুরিয়ত নেতারা আজাদ কাশ্মীরের হুঙ্কার দিতেন। সন্ধে নামার পর লিফলেট বিলি হতো, তাতে লেখা থাকতো
কাশ্মীর বনেগা পাকিস্তান। ঠিক সেই জায়গাতেই আজ বিক্ষোভ দেখালেন কাশ্মীরি পণ্ডিতরা। কাশ্মীর কার এই বিতর্কে আর তাদের কোনো রুচি নেই। 3.5 দশক ধরে জঙ্গিদের টার্গেট কিলিংয়ের টার্গেট কিন্তু তারাই। তারা নিরাপত্তা চান, পুনর্বাসন চান। তারা সরকারের কাছে জানতে চান কেন তাদের অনুচ্ছেদ 370 বিলোপের বলি হতে হবে। এই আরতি কিন্তু অন্যায্য নয়, কারণ সোফিয়ানের আপেল বাগানে জঙ্গিদের গুলিতে শেষ হয়ে গেছে আরও এক পণ্ডিতের জীবন। কাশ্মীরে ফের টার্গেট কিলিং, ফের জঙ্গিদের নিশানায় পণ্ডিত সম্প্রদায়। এবার রক্ত ঝরল দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের ছোটিপোরা গ্রামে বাস করে 3টি পণ্ডিত পরিবার। এমনই একটি পরিবারের 2 ভাই সুনীল ও পীতাম্বর আপেল বাগানে কাজ করছিলেন। জঙ্গিদের গুলিতে নিহত হন সুনীল কুমার ভাট। তার ভাই পীতাম্বর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। কাশ্মীর ফ্রিডম ফাইটার নামে একটি অনামী জঙ্গি সংগঠন হত্যার দায় নিয়েছে। महीने हुए किसी ऑफिसर ने नहीं सुना हमारा। हम आज ही यहाँ मार रहे हैं। क्या हमें घर से बाहर नहीं निकलना है? हमें मजदूरी नहीं करना है? हमें अपने बच्चों को नहीं पालना है? हमें पेट अपने लिए खाना नहीं कमाना है? এটি 24 ঘন্টার মধ্যে পণ্ডিতদের ওপর দ্বিতীয়বার হামলা। স্বাধীনতা দিবসের দিন বদগামে জঙ্গিদের গ্রেনেডে আহত হন কর্ণকুমার সিং নামে এক ব্যক্তি। তার আগে 11ই আগস্ট বান্দিপোরায় জঙ্গিদের গুলিতে নিহত হন বিহারের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মোহাম্মদ আমরেজ। লাগাতার জঙ্গি হামলায় আতঙ্কিত উপত্যকার হিন্দু সরকারি কর্মীরাও। অনেকেই অফিস যাচ্ছেন না, তারা সরকারের কাছে জম্মুতে বদলি চেয়েছেন। নিরাপত্তারক্ষীদের ওপরও প্রায় রোজই হামলা চলছে। সোপিয়ানের ঘটনার পর জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার মন্তব্য, সকলেরই এই জঘন্য জঙ্গি হামলার কড়া নিন্দা করা উচিত। ঘটনায় জড়িত সন্ত্রাসবাদীরা রেহাই পাবে না। তবে বিরোধীরা পণ্ডিত হত্যায় সরকারের সমালোচনায় সরব। মেহবুবা মুফতির টুইট, সরকার উটপাখির মতো বালিতে মাথা গুজে রেখে বোঝাতে চাইছে সবকিছু স্বাভাবিক, আর জম্মু কাশ্মীরের প্রতিটি মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का एडमिनिस्ट्रेशन चलता है तो वो नाकाम साबित हुए। 370 इसलिए हटाया देश को ये कहकर के पूरे पंडितों को फायदा होगा, कश्मीर में अमन हो जाएगा। तो ये तो पहला हमला नहीं है कश्मीरी पंडित पर। দিল্লির পুনর্বাসন প্যাকেজে সাড়া দিয়ে গত কয়েক বছরে পণ্ডিত সম্প্রদায়ের প্রায় 4000 মানুষ কাশ্মীরে ফেরেন। তবে বাড়ি ফিরেও তারা আতঙ্কে রয়েছেন। মে মাসে বদগামে জঙ্গি হামলায় নিহত হন পণ্ডিত সম্প্রদায়ের সরকারি কর্মী রাহুল ভাট। কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় সেই ঘটনায় জড়িত লস্কর জঙ্গি লতিফ রাঠের। যদিও সেই স্বস্তি স্থায়ী হলো না। পণ্ডিতদের সংগঠন কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি সব পণ্ডিতকে এখনই উপত্যকা ছাড়ার ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কয়েকদিন আগেই বন্দিপোরায় মোহাম্মদ আমরেজ নামে বিহারের এক কিশোরকে গুলি করে মারে জঙ্গিরা। এই নিয়ে এই বছরে কাশ্মীরে 4 জন ভিন রাজ্যের শ্রমিক খুন হলেন। কাশ্মীরের আপেল ব্যবসায়ীতে এই পরিযায়ী শ্রমিকদের একটা ভূমিকা আছে। অনুচ্ছেদ 370 বিলোপের পর থেকে পরিযায়ী শ্রমিকদের নিশানা করেছে জঙ্গিরা। তার সঙ্গে টার্গেট করা হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের। অনুচ্ছেদ বিলোপের পর কেন্দ্রীয় আশ্বাসে কয়েক ঘর হিন্দু কাশ্মীরে ফিরেছেন। পুনর্বাসন প্যাকেজও দেওয়া হচ্ছে। তারা যদি উপত্যকায় থিতু হতে পারেন তাহলে কিন্তু জঙ্গিদের আসল যে উদ্দেশ্য সেটা বানচাল হয়ে যাবে। তাই অনুচ্ছেদ 370 বিলোপের পরেই কাশ্মীরে কৌশল বদলে ফেলেছে জঙ্গিরা। সামরিক বিশেষজ্ঞরা নরখাদকের উদাহরণ দিচ্ছেন। হিংস্র পশু যখন শিকার ধরার শক্তি হারিয়ে ফেলে তখনই সে লোকালয়ে হামলা করে। জঙ্গিরা সেনাবাহিনী ও আধা সেনা তো দূরের কথা, পুলিশের সঙ্গেও আর পেরে উঠছে না। তারপর টেররিস্তান পাকিস্তানের হাঁড়ির হাল। জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের আম নাগরিকের কাছেও তোলাবাজি করত, সেটাও বন্ধ। পাকিস্তানের মানুষ আর ভারতের বিরুদ্ধে মিথ্যা হজম করছেন না। পেটে খাবার নেই। বরং ইমরান খান তার প্রতি জনসভায় যখন ভারতের প্রশংসা করছেন, ভারতের উদাহরণ তুলে ধরছেন, মানুষ কিন্তু সমর্থনও করছেন। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে সেভাবে সাড়া না পেয়ে জঙ্গিরা এখন নিরীহ মানুষকে হত্যার পথে নেমেছে। তালিকায় কাশ্মীরি পণ্ডিত, সরকারি কর্মী থেকে অভিনেত্রী, এমনকি ভিন রাজ্যের শ্রমিকও। कश्मीर के मसले का एक ही हल, अल जिहाद।
ব্যাংক ম্যানেজার খুনের রক্ত শুকোনোর আগেই কাশ্মীরে ফের খুন। বৃহস্পতিবার রাতে বদগামের চাদুরা এলাকায় একটি ইটভাটায় চড়াও হয় সন্ত্রাসবাদীরা। পুলিশ সূত্রে খবর, 2 শ্রমিককে চিহ্নিত করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে জঙ্গিরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় এক শ্রমিকের। নিহতের নাম দিলখুশ কুমার। মে থেকে শুরু করে গত 1 মাসে এই নিয়ে মোট 8 জন খুন হলেন কাশ্মীরে। নিশানায় সরকারি কর্মী থেকে শ্রমিক, শিক্ষিকা থেকে টেলি অভিনেত্রী। এক ঝলকে দেখা যাক গত 1 মাসে জঙ্গি হামলার বলি কারা। খুন হন সরকারি কর্মী রাহুল ভাট। দফতরে ঢুকে তাকে গুলি করে খুন করে জঙ্গিরা। রাহুল ছিলেন কাশ্মীরি পণ্ডিত। 13ই মে পুলওয়ামা, জঙ্গিদের হাতে খুন হন স্পেশাল পুলিশের এক অফিসার। 18ই মে রাজৌরি, রঞ্জিত সিং নামে স্থানীয় এক মদের দোকানের কর্মীকে খুন করে জঙ্গিরা। 24শে মে শ্রীনগর, 11 দিনের মাথায় ফের নিশানায় পুলিশ। সৌরা এলাকায় জঙ্গিদের গুলিতে খুন হন কনস্টেবল সাইফুল্লাহ কাদরি। গুরুতর জখম হন তার 7 বছরের মেয়ে। 25শে মে বদগাম, বাড়িতে ঢুকে টেলি অভিনেত্রী অমরিন ভট্টকে খুন করে জঙ্গিরা। হামলায় জখম হন তার ভাইপো। হামলার পিছনে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হাত ছিল বলে দাবি পুলিশের। 31শে মে কুলগাম, অভিনেত্রী মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খুন স্কুল শিক্ষিকা। জম্মুর সাম্বার বাসিন্দা রজনীবালাকে গুলি করে খুন করে জঙ্গিরা। রজনীও কাশ্মীরি পণ্ডিত। 2রা জুন কুলগাম, জঙ্গিদের নিশানা থেকে বাদ পড়েনি ব্যাংক কর্মীও। এল্লাকুয়াই দেহাতি ব্যাংকের ভিতরে ঢুকে ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে খুন করে এক সন্ত্রাসবাদী। বিজয় ছিলেন রাজস্থানের বাসিন্দা। 2রা জুন বদগাম, বিজয় কুমারকে খুনের দিনই রাতে এক ইটভাটায় ঢুকে বিহারি শ্রমিক দিলখুশ কুমারকে খুন করে জঙ্গিরা। একের পর এক জঙ্গি হানা ও কাশ্মীরি পণ্ডিতদের মৃত্যুর ক্ষোভ দানা বাঁধে উপত্যকায়। যখন ধারা 370 সরানো হয়েছিল তখন একটা নয়া কাশ্মীরের স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু টার্গেটেড কিলিংসগুলো কিন্তু সেই স্বপ্নের উপর একটা প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। তাই জন্য স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত চিহ্নিত। এবার কেন্দ্র মনে করছে আর চুপ করে থাকার সময় গেছে, এবার অ্যাকশন টাইম। নয়াদিল্লি থেকে শশীনাথের সাথে অনিন্দ ব্যানার্জি, TV9 বাংলা। মুম্বাইয়ে হামলাকারী আজমল কাসাব, তার ট্রেনিং হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে। ক্রাইম জার্নালিস্ট রোমেল রড্রিগেজের বইয়ে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। হাই অল্টিটিউড থেকে মেরিন, সব প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মুম্বাইয়ের এই হামলাকারীদের। ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল কোত্থেকে? স্পেন থেকে। রেকি করেছিল আমেরিকার ডেভিড কোলম্যান হেডলি। বালাকোটে জৈশের শিবির ভারতের বায়ুসেনা ধ্বংস করেছে। গোয়েন্দা সূত্রে প্রকাশ, সেখানেও অত্যাধুনিক জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। সুসংহত সন্ত্রাস পরিকাঠামো চালাতে অর্থের প্রয়োজন। আমেরিকার সন্ত্রাস দমন ফান্ড থেকে আগে অনুদান পেত পাকিস্তান, এবং সেই টাকাগুলো ঢালা হতো সমস্ত জঙ্গি শিবিরগুলিতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র থেকেও গোপনে অনুদান আসতো। পাকিস্তানের এখন হাঁড়ির হাল। জঙ্গি গোষ্ঠীগুলির অর্থের স্রোত শুকিয়ে গিয়েছে। এদিকে কাশ্মীর উপত্যকায় এখনও প্রায় শতাধিক জঙ্গি রয়ে গেছে। ওপার থেকে কোনো নির্দেশ না পেয়ে তারা এখন দিকভ্রান্ত, কিছুটা হতাশও। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পণ্ডিত হত্যায় সেই হতাশায় ঝরে পড়ছে, কারণ এদিকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অনুচ্ছেদ বিলোপের পর কাশ্মীরের হাত উপর করে উন্নয়ন করছে কেন্দ্রীয় সরকার। বিস্ফোরণ, গোলাগুলি, সন্ত্রাসের দিনগুলিকে পিছনে ফেলে গত কয়েক বছরে অনেকটাই ছন্দে ফিরেছে ভূস্বর্গ। পর্যটনের তালিকায় আবার উপরের দিকে ফিরে এসেছে শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ। ঠিক এমনই এক সময়ে উপত্যকাকে নতুন করে অশান্ত করার চেষ্টা শুরু হয়েছে। কেন তা জানতে গেলে একবার ফিরে তাকাতে হবে গত 3 বছরের পরিস্থিতির দিকে। মোদী সরকারের দাবি, সংবিধানে 370 অনুচ্ছেদ বিলোপের পরে অনেকটাই বদলে গেছে কাশ্মীর উপত্যকার জীবনযাত্রা, যার অন্যতম কারণ রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে উন্নয়নের জন্য 80,000 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। 2016 সালে উপত্যকায় অস্থিরতা বাড়ায় থমকে যায় উন্নয়নের কাজ। 370 অনুচ্ছেদ বাতিলের পরে ফের সেই কাজে গতি আসে। সবথেকে বেশি জোর দেওয়া হয় পরিকাঠামো নির্মাণে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে কাশ্মীর উপত্যকায় 5,300 কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে। বিশ্বের উচ্চতম রাস্তা তৈরি হচ্ছে লাদাখে। এছাড়াও প্রায় 60,000 কোটি টাকায় 53টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যার মধ্যে 25টি প্রকল্পের কাজ শেষের পথে।
2000 কোটি টাকা খরচে 1000-এরও বেশি দীর্ঘস্থায়ী প্রকল্প রূপায়ণের কাজ চলছে। এছাড়া গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটে 13,732 কোটি টাকা বিনিয়োগের কথা বলা হয়েছে। কেন্দ্রের নয়া নীতির ফলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পেয়েছে। 2টি নতুন এইমস, 7টি নতুন মেডিকেল কলেজ এবং 2টি ক্যান্সার ইনস্টিটিউট এবং 15টি নার্সিং কলেজ তৈরি হয়েছে। এর ফলে স্বাস্থ্যক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কাশ্মীর উপত্যকায় রাজনৈতিক স্থিরতাও ফিরছে। 2019 সালে ব্লক উন্নয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোটারের উপস্থিতি ছিল 98.3%। নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, রাজনৈতিক স্থিরতা এবং রাজ্য জুড়ে উন্নয়নের ফলে ক্রমশ জনবিচ্ছিন্ন এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিল বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলি। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ফের আতঙ্কের পরিবেশ তৈরির পথে হাঁটতে চাইছে তারা। কিন্তু কাশ্মীর জুড়ে গোয়েন্দা ও সেনা সতর্কতা বাড়ায় জঙ্গিদের পক্ষে বড় হামলা চালানো সম্ভব হচ্ছে না। লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন 2021 সালে অনুপ্রবেশ কমেছে 33%, অপহরণের ঘটনা কমেছে 80%। কোনো দিক থেকে কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত বেছে বেছে কাশ্মীরি পণ্ডিত ভিন রাজ্যের শ্রমিকদের টার্গেট করে 90-এর দশকের স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে জঙ্গিরা। আর এ কাজে তারা পাকিস্তানের পূর্ণ সহযোগিতা পাচ্ছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। কূটনীতিকদের ব্যাখ্যায় পাকিস্তানে এখন প্রায় গৃহযুদ্ধের পরিবেশ, চরম অচলাবস্থা। এই পরিস্থিতিতে দেশের মানুষের নজর ঘোরাতে কাশ্মীরকে অশান্ত করা ছাড়া সহজ উপায় পাক সরকারের হাতে আর কিছু নেই। সেই পথে হেঁটেই পাক অধিকৃত কাশ্মীর থেকে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। নয়াদিল্লি অবশ্য তাদের সেই সুযোগ দিতে রাজি নয়। ইতিমধ্যেই জঙ্গি দমনে একগুচ্ছ পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। मुझे लगता है कि कश्मीर के लोग समझ भी रहे हैं और कई लोगों ने खुलेआम इन चीज़ों की निंदा की है, धर्मगुरुओं ने भी इसकी निंदा की है। मैं एक बात बार बार कहता हूँ कि जब दिया बुझने को होता है तो लौ उसकी तेज हो जाती है। तो ये अंतिम सांसें ले रहा है, ये कोशिश कर रहे हैं कि फिर वही दिन आवे। मैं समझता हूँ कि प्रशासन और सिक्योरिटी फोर्सेस पूरी क्षमता से अपनी तैयारी कर रहे हैं। সীমান্তে নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের কাজ যাতে কোনোভাবেই বন্ধ না হয় সেদিকেও জোর দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরিকাঠামো প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারেও তৈরি হচ্ছে। আকসাই চীনে রাস্তা বানাচ্ছে বেজিং। তিব্বত থেকে জিনজিয়াং পর্যন্ত পাকা রাস্তা প্যাংগং লেক ছুঁয়ে যাবে। চোর সিঁধ কেটে ঢোকার পথ খুঁড়ছে। গৃহস্থকে আরও সতর্ক থাকতে হবে। দিল্লির গোয়েন্দাদের কাজ বেড়ে গেছে। সীমান্তে একচেটিয়া পরিকাঠামো নির্মাণে নতুন স্থল সীমান্ত আইন পাশ করেছে চীন। তারপরই আকসাই চীনের মধ্য দিয়ে নতুন একটি হাইওয়ের পরিকল্পনা ছকে ফেলেছে বেজিং, বলছে সাউথ চায়না মর্নিং পোস্ট। আকসাই চীনের দখলে থাকলেও তা আদতে ভারতীয় ভূখণ্ড, ফলে ওই অঞ্চলে এই ধরনের কাজ করার কোনো অধিকার চীনের নেই। যদিও এইসব নিয়ম নীতির তোয়াক্কা আর কবেই বা করেছে তারা। একবার দেখে নেওয়া যাক ড্রাগনের ছকটা ঠিক কি। তিব্বত থেকে জিনজিয়াং রাস্তা তৈরির পরিকল্পনা করেছে চীন। আকসাই চীনের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তা প্যাংগং লেক ছুঁয়ে যাবে। সিকিম ও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ দিয়ে যাবে এই রাস্তা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে নতুন রাস্তার গড় দূরত্ব হবে 20 থেকে 50 কিলোমিটার। 2035 সালের মধ্যে কাজ শেষ হবে বলে ঠিক হয়েছে। (1951 থেকে 1957 মধ্যে আকসাই চীনে G219 হাইওয়ে তৈরি করে চীন। তখন ভারত সেইভাবে প্রতিবাদ করতে পারেনি। এখন আবার ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক প্ল্যানের আওতায় নতুন রাস্তার ছক। বিশেষজ্ঞরা বলছেন চীনকে চাপ দিয়ে এই কাজ থেকে দূরে রাখা খুব জরুরি, কারণ নতুন রাস্তা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। গালওয়ানে হামলার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে স্থায়ী সামরিক পরিকাঠামো তৈরির কাজে গতি বাড়িয়েছে চীন। আকসাই চীনের মধ্য দিয়ে নতুন রাস্তা তৈরি হয়ে গেলে লাল ফৌজ এক সেক্টর থেকে অন্য সেক্টরে সহজেই যেতে পারবে। গত 5 বছরে সীমান্তে পরিকাঠামো তৈরির কাজ আমাদের দেশে গতি পেয়েছে। চীনের সঙ্গে পাল্লা দিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও নতুন রাস্তা তৈরি করতে হবে, যাতে ভারতীয় সেনার যাতায়াত সহজ হয়, বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়।
দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।